গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গর লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, পশ্চিমবঙ্গের যে এই যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলির মধ্যে লৌহ ইস্পাত শিল্প তোমরা কতটা পড়েছো, একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি নাকি? আচ্ছা, তাহলে আহ, বলো, পশ্চিমবঙ্গে যে দুটো বৃহৎ লৌহ ইস্পাত কারখানা রয়েছে সে দুটি কি কি? ভেরি গুড, দুর্গাপুর একটা, তাই তো? দুর্গাপুর হচ্ছে হিন্দুস্তান প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আর একটা রয়েছে বলো। ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা বার্নপুর, কুলটি, হীরাপুর, তাই তো? আচ্ছা, এই যে যেটা বললাম লাস্ট, এটা কিন্তু ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। আচ্ছা, ভেরি গুড। এবার বলো আমাকে, কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? বলো। গুড, ছোটনাগপুর মালভূমিতে, তাই তো? হ্যাঁ, ছোটনাগপুর মালভূমিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, যার জন্য একে কিন্তু কি বলে? ভারতের খনিজ ভান্ডার। আচ্ছা, আচ্ছা, সেল, SAIL, এই কথাটা কিন্তু গত ক্লাসে আমি এই লৌহ ইস্পাত শিল্প পড়ানোর সময় আমি বলেছিলাম। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি। ভেরি গুড। এবারে আমাকে বলো, এই যে কয়লা উত্তোলন হচ্ছে, এই কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গের স্থান কত? সপ্তম। আচ্ছা, আজকে স্টুডেন্ট আমরা আহ, এই যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি রয়েছে, তার মধ্যে পাট শিল্প, এইটা আমরা বিস্তারিত জানব। এই শিল্প কিভাবে বিকাশ ঘটেছে, কিভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে এই শিল্প উন্নতি লাভ করেছে, এবং সমস্যা এবং সম্ভাবনা, ভবিষ্যতে এর কতটা সুপ্রদর্শন করবে, সেই সব বিষয়গুলো কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব। তাহলে স্টুডেন্ট, আজকে ক্লাস শুরু করা যাক। আমরা আজকে পড়ব কিন্তু পাট শিল্প সম্পর্কে, পশ্চিমবঙ্গের পাট শিল্প। দেখো স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের সব থেকে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিল্প হলো এই পাট শিল্প। ঐতিহ্যবাহী মানে এর কিন্তু অনেক ইতিহাস রয়েছে, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প এই পাট শিল্প, এবং সর্বপ্রধান কৃষিভিত্তিক শিল্প এই আমাদের পাট শিল্প। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই পাট শিল্প থেকে কি কি দ্রব্য উৎপন্ন হয় বা তৈরি হয়? আমি কিন্তু আগে বলেছি, এই পাট চাষ সম্পর্কে যখন তোমাদের পড়িয়েছিলাম, তখন কিন্তু তোমরা জেনেছো। বলো। ভেরি গুড, দড়ি, চট, থলে, ত্রিপল তৈরি হয়, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এই শিল্পে কিন্তু স্টুডেন্ট সব থেকে মানুষ যুক্ত কাজের সাথে, কারণ এই শিল্পের মাধ্যমে মানুষ আহ, অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে। পাটের বিপুল চাহিদা, বিশ্ব বাজারে কিন্তু পাটের চাহিদা যথেষ্ট বেশি। এটা পরিবেশ বান্ধব, তাই কিন্তু পরিবেশের এটা কোনো ক্ষতি করে না। তার তাই এর চাহিদা বিপুল। এটা বিক্রি করে কিন্তু মানুষ অনেক অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করে থাকে। এই পাট শিল্পে বর্তমানে কিন্তু কার্পেট, গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী, ক্যানভাস ইত্যাদি কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু বর্তমানে এই পাটজাত দ্রব্যের বিকল্প, যেমন পলিথিন, বিভিন্ন ক্যারি ব্যাগ, প্লাস্টিক জাতীয় দ্রব্য বাজারে আসায় এই পাটজাত দ্রব্যের চাহিদা কিছুটা হলেও কমেছে। তবে এই যে পাটজাত দ্রব্যর যে বিকল্পগুলো, প্লাস্টিক, পলিথিন, এগুলো কিন্তু উম, সমাজে বা পরিবেশের দূষণ ঘটায়। তাই এগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের বর্জন করা উচিত, এবং এই পাটজাত সামগ্রী যেগুলো পরিবেশের পরিবেশ বান্ধব বা পরিবেশের দূষণ কোনো ঘটায় না, সেইগুলো কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। না হলে দিনের পর দিন আমরা কিন্তু পরিবেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আমরা এই পাট চাষে বা পাট শিল্পে কি কি কাঁচামাল লাগে সেইটা একটু জানবো।
দেখো স্টুডেন্ট, পাট শিল্পের কাঁচামাল, অর্থাৎ পাট শিল্পটা কিভাবে তৈরি হচ্ছে কাঁচামালের দ্বারা। দেখো কি কি কাঁচামাল আমাদের প্রয়োজন হচ্ছে পাট শিল্পে। দেখো, পাট শিল্পের কাঁচামাল বিশুদ্ধ ও ভারহ্রাস শূন্য। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের আগে বুঝতে হবে এই যে বিশুদ্ধ কাঁচামাল কথাটার অর্থ কি। দেখো, উৎপাদিত দ্রব্য এবং যে কাঁচামাল, কাঁচামাল থেকে আমাদের নতুন দ্রব্য উৎপন্ন হচ্ছে, সেই দুটোর ওজন কিন্তু সেম। অর্থাৎ কাঁচামাল অবস্থা যখন ছিল তখনও যেরকম ছিল, এবং উৎপাদিত যে দ্রব্য সেটাও কিন্তু একই ওজন, তাই একে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। আর ভার হ্রাস শূন্য মানে, ভার হ্রাস শূন্য মানে হচ্ছে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, উৎপাদিত দ্রব্য তৈরি হচ্ছে, তার যে পরিবহন ব্যয় আর এই যে কাঁচামাল তার পরিবহন ব্যয়, এই দুটোই কিন্তু প্রায় একই বা সমান। তাই একে আমরা কি বলবো, ভার হ্রাস শূন্য শিল্প। তাই এই দুটি কারণের জন্য পাট শিল্পকে কিন্তু বলা হয় শিকড় আলগা শিল্প। তাহলে তোমরা মনে রাখবে যে শিকড় আলগা শিল্প কাকে বলা হয়, পাট শিল্প। ভেরি গুড। দেখো, প্রকৃতি অনুসারে কাঁচামাল তিন প্রকারের। কি কি? তন্তুজ কাঁচামাল, রাসায়নিক কাঁচামাল, আর হচ্ছে পরিশ্রুত জল। তন্তুজ কাঁচামাল, তন্তুজ কাঁচামালের মধ্যে আসছে যখন আমরা ওই পাটটাকে, পাট গাছ থেকে আঁশ ছাড়াচ্ছি, সে আঁশটা কিন্তু আমার তন্তুজ কাঁচামাল। ঠিক আছে? এছাড়া আর কি হতে পারে? কৃত্রিম তন্তুও কিন্তু এই তন্তুজ কাঁচামালের উদাহরণের মধ্যে পড়ে। আচ্ছা, রাসায়নিক কাঁচামাল কি? রাসায়নিক কাঁচামাল হচ্ছে স্টুডেন্ট এই যে ধরো ব্লিচিং পাউডার ছড়ানো, রং করা ইত্যাদি কিন্তু রাসায়নিক কাঁচামালের মধ্যে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, আঁশ পরিষ্কার ও করতে কিন্তু এরকম অনেক কস্টিক সোডার প্রয়োজন হয়। কস্টিক সোডা কিন্তু এই রাসায়নিক কাঁচামালের উদাহরণ। নাম্বার 3 দেখো, পরিশ্রুত জল। অর্থাৎ পাট যখন আমরা আঁশ ছাড়াচ্ছি তখন তো 20-30 দিন আমাকে পাটটাকে জলে পচাতে হচ্ছে, সেটা কিন্তু নয়। তারপরে যখন আমাকে শিল্পে ব্যবহার করতে হচ্ছে, তখন রং করতে বা দড়ি পরিষ্কার করতে বা আর কি তন্তুকে পরিষ্কার করতে কিন্তু পরিশ্রুত অর্থাৎ স্বচ্ছ পরিষ্কার জলের প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে পাট শিল্পের কাঁচামাল প্রধানত 3 প্রকার: তন্তুজ কাঁচামাল, রাসায়নিক কাঁচামাল, আর হচ্ছে পরিশ্রুত কাঁচামাল। পাট শিল্পের বিকাশ ও উন্নতি। দেখো স্টুডেন্ট, এই যে পাট শিল্প প্রথম কিন্তু ইংরেজদের দ্বারা কিন্তু আমাদের কলকাতায় কাছাকাছি জায়গায় স্থাপন করা হয়েছিল। বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন পাট কল এইগুলো কিন্তু স্থাপন করা হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার আগে যখন ব্রিটিশরা রাজত্ব করত, বা কলকাতা তখন কিন্তু ভারতের রাজধানী ছিল, সেই জন্যে একটা বিপুল চাহিদা থাকতো এবং এখান থেকে ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো। তাই ব্রিটিশরা 1855 সালে জর্জ অকল্যান্ড নামে এক ইংরেজ বাঙালি ব্যবসায়ী বিশ্বম্বর সেনের সহযোগিতায় পশ্চিমবঙ্গের যে হুগলি নদী, এই হুগলি নদীর তীরে রিসারাতে ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপন করেন। তোমরা খুব ভালো করে এই লাইনটা মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। তাহলে তোমরা বলো আমাকে যে ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? হুগলি নদীর তীরে রিসারাতে, তাই তো? আচ্ছা, দেখো, বিশ্বযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল। এই বিশ্বযুদ্ধে কিন্তু এই পাটজাত থলের ব্যাপক চাহিদা ছিল। এই পাটজাত থলের চাহিদার জন্য এই শিল্পটা কিন্তু অনেকাংশে উন্নতি ঘটেছিল। ঠিক আছে? 1945 সালে 112টি পাটকল এখানে গড়ে ওঠে, এবং 1947 সালে দেশ বিভাজনের ফলে কিন্তু 102টি পাটকল আমাদের ভারতে থেকে যায় এবং বাদ বাকিগুলি বাংলাদেশে চলে যায়। দেশ বিভাজনের ফলে কি হয়েছিল? বাংলাদেশ ভাগ হয়ে গেছিল আমাদের পূর্ব পূর্ব বাংলা থেকে বা পশ্চিম বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, তাই তো? আচ্ছা, কিন্তু স্টুডেন্ট এই যে উৎকৃষ্ট মানের পাট, সেই পাট যে জমি যেখানে পাট চাষ ভালো হয়, সেই জমির বেশিরভাগ অংশ কিন্তু চলে যায় দেশভাগের ফলে বাংলাদেশের কাছে। ফলে এই যে পাটজাত শিল্প, এই শিল্পে কিন্তু যে কাঁচামাল, সেই কাঁচামালের অভাব
অভাবে চরম সংকট দেখা দেয়। এর ফলেও কিন্তু অনেক পাটকল এই দেশ ভাগের পর থেকে কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে? দেখো স্টুডেন্ট, পশ্চিমবঙ্গে পাট শিল্প কেন্দ্রসমূহ অর্থাৎ কোথায় কোথায় এই পাট শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। তোমরা ডান দিকে ছবিটা দেখো, দেখো একটা নদী মাঝখান থেকে বয়ে গেছে। এই নদীটার নাম কিন্তু হুগলি নদী। আচ্ছা বলো, এই নদীটি আহ, কোথায় গিয়ে মিশেছে? ভেরি গুড, বঙ্গোপসাগরে, তাই তো? আচ্ছা, দেখো স্টুডেন্ট, ভারতে মোট ১১০টি পাটকলের ৭৭টি রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে, হুগলি নদীর উভয় তীরে, দুই তীরেই রয়েছে কিন্তু। হুম। বর্তমানে প্রায় ৬০টি পাটকল চালু রয়েছে। অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রায় 80% পাটকল কিন্তু এই অঞ্চলে অবস্থিত। সারা দেশের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে 80% পাটকল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর উভয় তীরে গড়ে উঠেছে। এর কারণ খুবই সহজ। এর কারণ হচ্ছে এই যে হুগলি নদীর আশেপাশের অঞ্চল, এই অঞ্চল কিন্তু যে পাটের যে পাট শিল্পের যে কাঁচামাল, সে তন্তুজ যে কাঁচামাল, সেই কাঁচামালের বিপুল চাহিদা। এবং খুব ভালো জমি উর্বর বলে এখানকার মাটিতে পাট চাষটা খুব ভালো হয়। ফলে নদীপথের মাধ্যমে খুব সহজেই এই যে পাট কলগুলি এখানে আসতো এবং পাটজাত দ্রব্য উৎপন্ন হতো। ঠিক আছে? আচ্ছা, এই কেন্দ্রগুলি হলো, অর্থাৎ এখানে যে নদীর দুই পারে পাটকলগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর কিছু কিছু নাম আমরা জানব। দেখো, দিশারা তো রয়েছে, কারণ সেখানে কি হয়েছিল বলো, তোমরাই বলো। প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল, তাই তো? আচ্ছা, তাহলে রিষারা, বালি, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, হাওড়া, শিবপুর, সাঁকরাইল, কামারহাটি, পানিহাটি, নৈহাটি, হালিশহর, ভাটপাড়া, আরো অসংখ্য কিন্তু রয়েছে, অনেক রয়েছে। নদীর দুই পাড়ে কিন্তু অসংখ্য এরকম পাটকল রয়েছে। এই পাটকল গুলো কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়, পাট শিল্পে প্রচুর জলের প্রয়োজন হয়। তাই কিন্তু এই পাটকলগুলি এখানে গড়ে উঠতে সাহায্য করেছে, যেহেতু নদীর জলের বিপুল চাহিদা থাকে। ঠিক আছে, এরপরে আমরা এই পাট শিল্প অন্যান্য যে দিকগুলো সেগুলো একটু জেনে নেব। দেখো, পাট শিল্পের উৎপাদন, পাট শিল্প কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম। সমগ্র ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু এই পাট শিল্পে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলতে পারবে যে পৃথিবীর মধ্যে এই পাট শিল্পে ভারতের স্থান কত? বলো। আমি পাট চাষের সময় কিন্তু আমি এটা বলেছিলাম। বলো। আচ্ছা, দ্বিতীয়। দেখো, এই যে পাট শিল্প সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের স্থান কিন্তু দ্বিতীয়। প্রথম কে বলো আমাকে দেখি। ভেরি গুড, বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ কিন্তু এই পাট শিল্প খুবই উন্নত এবং ওখানে খুবই উৎকৃষ্ট মানের পাট ওই কাঁচামাল সেটা কিন্তু পাওয়া যায়। আমি একটু আগেই বললাম যে তার তুলনায় আমাদের রাজ্যে কিন্তু এই উৎকৃষ্ট মানের কাঁচামালটা অতটা ভালো পাওয়া যায় না। তার ফলে বিভিন্ন সময় ধীরে ধীরে আমাদের এই যে পাট কলগুলো সেগুলো কিন্তু কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আর পাটজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ কিন্তু প্রতি বছর প্রচুর অর্থনৈতিক মুনাফা অর্জন করে। দেখো তোমরা, 2014-15 সালে রাজ্যের মানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে পাটজাত সামগ্রী উৎপাদন ছিল 89.69 লক্ষ টন। এর কারণ পাটজাত দ্রব্যের বিপুল চাহিদা। ফলে পাটজাত দ্রব্য পরিবেশ বান্ধব এবং দূষণও ঘটায় না। তার ফলে এটা মানুষ অনেক বেশি ব্যবহার করছে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা এই যে পশ্চিমবঙ্গে হুগলি নদীর তীরে যে পাট কলগুলো গড়ে উঠেছে বা পাট শিল্পে এত উন্নত লাভ হয়েছে, তার কারণ সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব।
ঠিক আছে। পশ্চিমবঙ্গে পাট শিল্প উন্নতি লাভের কারণ। দেখো স্টুডেন্ট, এই যে পাট শিল্প এর উন্নতির পিছনে প্রধানত তিনটি কারণ দায়ী আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। কি কি কারণ? প্রথম কারণ হচ্ছে ঐতিহাসিক কারণ, দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক কারণ এবং তৃতীয় হচ্ছে আর্থসামাজিক কারণ। দেখো, প্রথমে আমরা ঐতিহাসিক কারণ নিয়ে আলোচনা করব। তোমরা বলো আমাকে, প্রথম পাটকল কবে স্থাপন হয়েছিল বা স্থাপিত হয়েছিল? ভেরি গুড, 1855 সালে। একটু আগেই তোমরা জানলে। তাহলে তোমরা বলো, এই যে 1855 সালে পাটকল স্থাপিত হয়েছে, তখন কিন্তু আমাদের ভারতবর্ষ কি স্বাধীন ছিল না ছিল না? ছিল না। ভেরি গুড। তখন কিন্তু ইংরেজরা আমাদের ভারতবর্ষ রাজত্ব করত। আর আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতা শহর কিন্তু ইংরেজদের রাজধানী এবং সমগ্র ভারতবর্ষের রাজধানী ছিল, এবং প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কিন্তু আমাদের এই কলকাতা। বাণিজ্য কেন্দ্র, এখানে এই কলকাতা বন্দর সুবিধা নিয়ে ইংরেজ বণিকগণ কিন্তু ব্যবসা বাণিজ্য করত। এবং যে কলকাতা বন্দরের সুবিধা, এছাড়া প্রশাসনিক এবং অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে খুব দ্রুত কিন্তু এই ব্রিটিশরা আমাদের রাজ্যে পাটকলগুলি স্থাপন করতে সক্ষম হয়েছিল। এটা কিন্তু তাদের নিজেদের ব্যবসায়িক চাহিদা মেটানোর জন্যেই। এবং এখান থেকে কলকাতা বন্দর থেকে সেটা সারা বিশ্বে কিন্তু তারা বাণিজ্য করত পাট শিল্পকে নিয়ে। ঠিক আছে, এটা গেল ঐতিহাসিক কারণ। 2 নম্বর কারণ আসবো আমরা, প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ, প্রথমে দেখো কাঁচা পাটের সহজলভ্যতা। কাঁচা পাটটা কি? কাঁচা পাটটা হলো এই পাট শিল্পের কাঁচামাল। আচ্ছা, দেখো, পরাধীন ভারতবর্ষে কিন্তু যখন বাংলা ভাগ হয়নি, তখন কিন্তু এই গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে দেশের 90% উৎকৃষ্ট পাট উৎপন্ন হতো এবং খুব সহজেই কিন্তু হুগলি শিল্পাঞ্চলে এগুলো আসতো। যার ফলে পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলে এই পাট কলগুলি খুব সহজেই গড়ে উঠেছিল। এছাড়া স্বাধীনতার পরে কিন্তু স্টুডেন্ট, যখন প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন এই কাঁচা পাটের জন্য অনেক অর্থ বরাদ্দ করা হয়, যা এই পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে পাটকলগুলি গড়ে ওঠার জন্য অনেকাংশে সাহায্য করেছে। দেখো 2 নম্বর, আর্দ্র জলবায়ু। আচ্ছা, আমরা কিন্তু স্টুডেন্ট জেনেছিলাম যে পাট যখন চাষ হয় তখন কিন্তু আর্দ্র জলবায়ুর প্রয়োজন। উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি এবং বৃষ্টিপাত 100 থেকে 200 সেমির মতো প্রয়োজন। আচ্ছা, এই পাট থেকে যখন দড়ি, সুতো ইত্যাদি তৈরি হচ্ছে, তখনও কিন্তু এই আর্দ্র জলবায়ু বা আর্দ্র আবহাওয়া কিন্তু খুবই উম, প্রয়োজন। আর আমাদের পশ্চিমবঙ্গের এই আবহাওয়া কিন্তু সমভূমি অঞ্চলে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তার ফলে কিন্তু শিল্পাঞ্চলগুলি বা শিল্প কারখানাগুলি এই অঞ্চলে গড়ে উঠতে সাহায্য করেছে। উর্বর মাটি, দেখো ভাই, পাটজাত দ্রব্যের যে কাঁচামাল, সেই কাঁচামাল কিন্তু আমাদের এই গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির পলি মাটিতে দেশের 90% পাট, যে উচ্চমানের পাট, সেগুলো কিন্তু চাষ করা হতো এবং সেই পাট খুব সহজেই এই হুগলি শিল্পাঞ্চলের মধ্যে আসতো। এর ফলেও কিন্তু আমাদের এই শিল্প, পাট শিল্প উন্নতি লাভ করেছে। এরপরে দেখো স্টুডেন্ট, আর্থসামাজিক কারণ। আর্থসামাজিক কারণের মধ্যে প্রথমে আসছে শক্তি সম্পদের প্রাচুর্য। শক্তি লাগবে। একটা কারখানা যখন গড়ে উঠবে, তার উৎপাদন যখন উৎপাদন করবে, তখন কিন্তু তার প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন, তাই তো? আর সেই শক্তি সম্পদের প্রাচুর্যটাকে মেটাচ্ছে কি করে, সেটা আমরা একটু দেখব। দেখো, প্রথমে কিন্তু 200 কিলোমিটার দূরে যে আমাদের রানীগঞ্জ কয়লা খনি, সেখান থেকে কিন্তু তাপ সরবরাহ হতো। কিন্তু পরে বর্তমানে ডিভিসির জলবিদ্যুৎ, এছাড়া কোলাঘাট, কোলা কোলাঘাট রয়েছে, আর রয়েছে বজবজ, টিটাগড়, সাঁওতালডিহি, বক্রেশ্বর, এইসব অঞ্চলগুলোর কিন্তু তাপবিদ্যুৎ খুব সহজেই এই হুগলি শিল্পাঞ্চলে আসার মাধ্যমেই এই শিল্প খুব তাড়াতাড়ি বিকাশ লাভ করেছে। আচ্ছা, 2 নম্বর দেখো স্টুডেন্ট, কলকাতার বন্দর। দেখো,
যখন পরাধীন ভারতবর্ষে যখন ব্রিটেন বা ব্রিটিশরা প্রথম এই পাট শিল্প বা পাট কল স্থাপন করে, তারপরে কিন্তু ধীরে ধীরে এই কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু তারা তাদের দেশ থেকে, অর্থাৎ বিদেশ থেকে নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি বা পাট কলগুলি এই কলকাতা বন্দরের সাহায্যে কলকাতায় নিয়ে আসতো। এর ফলেও কিন্তু এই শিল্পাঞ্চল গড়ে উঠতে খুব সাহায্য করেছে। এছাড়া এই বন্দরের মাধ্যমে কিন্তু ব্রিটেনরা পাটজাত দ্রব্য বিদেশে পাঠিয়ে ব্যবসা বাণিজ্য করত, এবং সারা ভারতবর্ষেও কিন্তু এই পাটজাত দ্রব্য বিপুল চাহিদা ছিল, এখান থেকে কিন্তু এগুলো রপ্তানি হতো। তাই এই শিল্পকেন্দ্রটা বা এই শিল্পাঞ্চলটা গড়ে উঠতে কলকাতা বন্দরের ভূমিকা সব থেকে বেশি। দেখো 3 নম্বর পয়েন্ট, দেখো উন্নত পরিবহন। দেখো আমাদের দেশে জাতীয় সড়ক 2, 6, 34 অথবা যে পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেল, এই দক্ষিণ পূর্ব রেলের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই কাঁচামালের যোগান এবং উৎপাদিত যে দ্রব্য সেগুলো সারা ভারত তথা বিশ্বেতেও কিন্তু আমরা পাঠিয়ে আমাদের অর্থনৈতিক যে উপার্জন সেটা আমরা করতে পারছি। কোনো শিল্পাঞ্চল বা শিল্প কেন্দ্র গড়ে উঠতে গেলে কিন্তু পরিবহন ব্যবস্থা খুব উন্নত লাগে, তাই তো? আচ্ছা, নাম্বার 4, মূলধন লগ্নি অর্থাৎ টাকা পয়সা। একটা শিল্প গড়ে উঠতে কিন্তু বা কারখানা গড়ে উঠতে কিন্তু অনেক টাকার প্রয়োজন। প্রথমে কিন্তু ব্রিটিশরা এই মূলধন যোগান দিত, এবং পরবর্তীকালে অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্সের মতো বড় বড় যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু এই পাটজাত দ্রব্য উৎপাদনের জন্য অনেক অর্থ বা অনেক টাকা এরা এখানে বিনিয়োগ করেছে। তার কারণ হচ্ছে এই দ্রব্য কিন্তু বাজারের চাহিদা প্রচুর এবং পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ ঘটায় না, তাই এর চাহিদাও কিন্তু বাজারে প্রচুর। ঠিক আছে। নাম্বার 5, সুলভ শ্রমিক। দেখো এই যে পাটজাত দ্রব্য, এই দ্রব্যগুলো উৎপাদন করতে কিন্তু সুলভ শ্রমিকের প্রয়োজন এবং দক্ষ শ্রমিকেরও প্রয়োজন। পাটজাত দ্রব্য, পাটের যে কাঁচামাল, সেই কাঁচামাল থেকে আমি পাটজাত দ্রব্য তৈরি করছি, সেই তৈরিতে কিন্তু অনেক দক্ষ শ্রমিকের প্রয়োজন, কারণ মেশিন চালাতে হবে, হাতের কাজ, পাট দিয়ে কিন্তু হাতে অনেক সুতোরও কাজ হয়, সেগুলো তৈরি করতে কিন্তু সুলভ শ্রমিক প্রয়োজন। এবং এই সুলভ শ্রমিক কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের যথেষ্ট পরিমাণেই রয়েছে। তাই এই শিল্প গড়ে ওঠার পেছনেও কিন্তু এই দক্ষ ও সুলভ শ্রমিক প্রয়োজন। চাহিদা, দেখো এই পাটজাত দ্রব্যের কিন্তু বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। প্রথমে কিন্তু ব্রিটেনরা বা ব্রিটিশরা নিজেদের দেশে কিন্তু এটা কলকাতা বন্দরের মাধ্যমে নিয়ে যেত, ফলে বিদেশেও এর চাহিদা ছিল। বর্তমানে ভারতবর্ষে বিভিন্ন শিল্পাঞ্চলে উন্নতির মাধ্যমে বিভিন্ন যে চটের যে জিনিসপত্রের প্রয়োজন রয়, সেই প্রয়োজনগুলো মেটাতেও কিন্তু এই শিল্পের ব্যাপক চাহিদা এই শিল্পকে গড়ে উঠতে সাহায্য করেছে। ঠিক আছে। তাহলে সামগ্রিকভাবে এটা গেল যে হুগলি শিল্পাঞ্চল বা পশ্চিমবঙ্গে পাট শিল্পাঞ্চল গড়ে ওঠার পিছনে যে কারণ সেগুলো। কি কি কারণ তাহলে বললাম বলো? 3টে প্রধান কি কি কারণ তুমি বলো? 1, ঐতিহাসিক কারণ। 2, প্রাকৃতিক কারণ। এবং 3, আর্থসামাজিক কারণ। ঠিক আছে। পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা। আমরা পাটজাত অনেক দ্রব্য উৎপাদন, কতটা উৎপাদন করছে এই সব সম্পর্কে জেনেছি, এবং জেনেছি যে পশ্চিমবঙ্গে পাট চাষ ভালো হয়, তাই না? এরপরেও কিন্তু কিছু কিছু সমস্যা রয়েছে, তো সমস্যাগুলো আমরা একটু আলোচনা করব। 1 নম্বর, দেখো কাঁচা পাটের সমস্যা। স্টুডেন্ট, আগেই বলেছি আমি যে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে কিন্তু উৎকৃষ্ট মানের যে পাট, কাঁচা পাট, সেই কাঁচা পাটটা কিন্তু বাংলাদেশের মধ্যে চলে আসছে। ফলে আমাদের এখানে যে সাদা পাট উৎপন্ন হয়, সেই সাদা পাটের মাধ্যমে কিন্তু উৎকৃষ্ট মানের পণ্য, উৎপাদিত পণ্য কিন্তু উৎকৃষ্ট মানের হয় না বা অতটা ভালো হয় না। তার ফলে দিনের পর দিন শিল্প কারখানাগুলি বন্ধর সম্মুখীন হয়ে এসেছে। আচ্ছা, 2 নম্বর, দেখো বিকল্প দ্রব্যের প্রচলন বৃদ্ধি।
আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু এখন এই পাঠজাত দ্রব্য অর্থাৎ ব্যাগ, তারপরে বিভিন্ন দড়ি, এগুলো কিন্তু ব্যবহারের বদলে বাজারে নতুন যে জিনিসপত্রগুলো এসছে, প্লাস্টিক, পলিথিন, লাইলনের দড়ি, এইসবগুলো কিন্তু বেশি ব্যবহার করছি। তার ফলে এই যে পাটজাত দ্রব্যের যে চাহিদা, সেটা দিনের পর দিন কিন্তু কমে আসছে। এই কারণেই কিন্তু এটিকে বা এই পাট শিল্পকে অস্তাচলের শিল্প বলে। তোমরা মনে রাখবে যে অস্তাচলের শিল্প কাকে বলে? পাট শিল্পকে। কারণ দিনের পর দিন পাট কিন্তু তার উৎপাদিত দ্রব্যর পরিমাণ কমাচ্ছে বা কমে আসছে। ঠিক আছে? ৩ নম্বর দেখো, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা। বর্তমানে বাংলাদেশ, চীন, ফিলিপিন্স, ব্রাজিল, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব যে দেশগুলো প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের পাটজাত দ্রব্য উৎপন্ন করছে এবং খুব সহজেই বিশ্বে খুব কম দামে কিন্তু রপ্তানি করছে। তার ফলে আমাদের দেশের যে পাটজাত দ্রব্য উৎপন্ন হচ্ছে তার চাহিদা দিনের পর দিন কিন্তু কমেই চলেছে। এর ফলে পাট কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই শিল্প কিন্তু ধীরে ধীরে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। ৪ নম্বর দেখো, পুরাতন যন্ত্রপাতি। আমরা কি জেনেছি স্টুডেন্ট, যে এই পাট কলগুলো যে গড়ে উঠেছে সেগুলো স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে? বেশিরভাগ স্বাধীনতার আগে কিন্তু এই পাট কলগুলো গড়ে উঠেছে। ফলে সেই পুরোনো দিনের যন্ত্রপাতি, পুরোনো দিনের পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই পাটজাত দ্রব্য তৈরি হয়। তার ফলে কি হবে? উৎপাদন কমবে, পাটজাত দ্রব্যের গুণগত মানও কমে যাবে, তাই তো? হ্যাঁ, যতদিন না আধুনিকতার ছোঁয়া লাগবে শিল্পে, ততদিন কিন্তু শিল্প ধীরে ধীরে রুগ্নতায় পরিণত হবে। ৫ নম্বর পয়েন্ট দেখো, শ্রমিক ধর্মঘট। তোমরা টিভিতে বা খবরে প্রায় দেখো যে ধর্মঘটের জন্য এই কারখানা বন্ধ, ওই কারখানা বন্ধ। দেখেছো তো? দেখেছো তো? আচ্ছা, দেখো, বিভিন্ন কারণে কিন্তু এই পাটকলের শ্রমিক যারা রয়েছে তাদের সাথে যে পাটকলের মালিক, তার কিন্তু বিরোধ হতে পারে। সেটা মজুরিগত হতে পারে বা টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, কম টাকা পয়সা দিচ্ছে হতে পারে, বা অন্য কোনো কারণেও কিন্তু হতে পারে। এর ফলে শ্রমিকরা বা ইউনিয়নগুলি কি করে, পুরো কারখানাটা বন্ধ করে দিয়ে, নিজেরা কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘট ডাকে। অর্থাৎ অনেক দিন ধরে কিন্তু অচলাবস্থা বজায় থাকে। কোনো উৎপন্ন বা উৎপাদিত দ্রব্যই কিন্তু উৎপন্ন বা তৈরি কেউ করে না। এর ফলে কিন্তু ধীরে ধীরে এই শিল্প বা এই পাট শিল্প ধ্বংসের মুখে পরিণত হয়েছে। তাহলে স্টুডেন্ট, আমরা কি জানলাম? যে পশ্চিমবঙ্গ পাট শিল্পের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা। পাট শিল্পের উন্নতির জন্য গৃহীত ব্যবস্থা। আমরা স্টুডেন্ট আগেই জেনেছি যে এই পাট শিল্প কিন্তু দিনের পর দিন ধ্বংসের মুখে, তাই তো? তাই এই শিল্পকে কি বলা হয়? অস্তাচলের শিল্প। অর্থাৎ এর উৎপাদনত দ্রব্য দিনের পর দিন চাহিদা কমছে এবং উৎপাদনও বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই পার্শ্ব দ্রব্যের চাহিদা বাড়াতে এবং এর যে পুনরায় আবার তার সমমহিমায় ফিরে আসতে কিন্তু অনেক সরকারি ও বেসরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেইগুলো কি একটু আমরা আলোচনা করব। দেখো, প্রথমে পাটের যোগান বৃদ্ধি। ১৯৭১ সালে কলকাতায় পাট নিগম স্থাপন করা হয়। আর এই পাট নিগম স্থাপনের মাধ্যমে আহ, ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে কিন্তু এই পাট কেনা হয় এবং কৃষকদের উৎসাহিত করা হয়। এছাড়া বর্তমানে কাঁচা পাট বাংলাদেশ, চীন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমদানি করে আনা হচ্ছে এবং নতুন নতুন দ্রব্য, নতুন নতুন পাটজাত দ্রব্য উৎপন্ন করার মাধ্যমে কিন্তু এই পাট শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। ২. মিশ্র ও বৈচিত্র্যময় দ্রব্য উৎপাদন। দেখো, পাট সেই আগেকার দিনে পুরনো যে দ্রব্যগুলো উৎপন্ন করছে সেগুলোর পরিবর্তে কিন্তু বর্তমানে এই কাঁচা পাটের সাথে কৃত্রিম তন্তু মিশিয়ে কিন্তু অনেক সূক্ষ্ম সুতো, শাড়ি, গৃহস্থলীয় নানান জিনিসপত্র তৈরি করা হচ্ছে। কি কি তৈরি করা হচ্ছে? আর
গৃহসজ্জার উপকরণ, ব্যাগ, শতরঞ্জি, কার্পেট প্রভৃতি কিন্তু নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে, এবং এর যে পরিবেশ বান্ধব সেই দিকটাও কিন্তু মানুষকে বোঝানো হচ্ছে, সচেতন করা হচ্ছে সরকার থেকেও, যার ফলে কিন্তু এর চাহিদা দিনের পর দিন বাড়ছে। এর যে বিকল্প প্লাস্টিক জাতীয় বা পলিথিন, এগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে, তাই তো? তার ফলে যে নতুন নতুন দ্রব্য পাশ্চাত্য শিল্পের মাধ্যমে উৎপন্ন হচ্ছে, সেগুলোর চাহিদা কিন্তু পুনরায় ফিরে আসছে। ঠিক আছে? রপ্তানি প্রসারের ব্যবস্থা, ভারতীয় পাট শিল্প নিগম বা বোর্ড যে রয়েছে, স্থাপন করা হয়েছে, তার মাধ্যমে কিন্তু খোঁজা হয় যে কোথায় এই পাটজাত দ্রব্য রপ্তানি করা যায়, বা রপ্তানি শুল্ক যেটা রয়েছে সেটা কিভাবে হ্রাস করা যায়। এর মাধ্যমে কিন্তু কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, এবং রপ্তানির জন্য বিভিন্ন পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদেশে যে বিপুল চাহিদা এই পাটজাত দ্রব্যের, এবং যে এর যে মার্কেটটা কোথায় চাহিদা বেশি, সেই দিকগুলোও কিন্তু এই ভারতীয় পাট উন্নয়ন বোর্ড দেখাশোনা করে, এবং চাষিদেরও কিন্তু এই পাটজাত দ্রব্য উৎপাদনে উৎসাহিত করে। নাম্বার 4, জুট টেকনোলজি মিশন। দেখো স্টুডেন্ট, 2006 সালে 356 কোটি টাকা কিন্তু বিনিয়োগ করা হয় এই পাট শিল্পে। এর কারণ হচ্ছে পাটের গবেষণাগার নতুন তৈরি করা, বা বিভিন্ন নতুন নতুন দ্রব্য নিয়ে গবেষণা করা, কারিগরি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে হস্তান্তর করা, এবং সর্বোপরি এই যে পাট শিল্পে যে যন্ত্র এগুলি ব্যবহার করা হয় সেগুলোর আধুনিকীকরণ করা, পরিকাঠামোগত উন্নয়ন করা, এগুলোর মাধ্যমেই কিন্তু একমাত্র পাট শিল্প আবার তার পুরনো মহিমায় ফিরে যেতে পারে। সেই জন্য সরকার থেকে কিন্তু নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাট শিল্প উন্নতি করার জন্য, এবং পাটের যে বিকল্প দ্রব্য সেগুলো যে বাজারে বা পরিবেশে কতটা ক্ষতি করে, এবং মানুষকে তার না ব্যবহার করার জন্য কিন্তু সরকার থেকে অনেক প্রচার করা হচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেল, রেডিওতে পাটের দ্রব্য যাতে মানুষ বেশি করে ব্যবহার করে তার জন্যও কিন্তু প্রচার করা হচ্ছে। দেখো, পাট শিল্পের সম্ভাবনা ও ভবিষ্যৎ, অর্থাৎ এই পাট শিল্প ভবিষ্যতে কি ঠিকঠাক চলতে পারবে, অথবা এর সম্ভাবনাটাই বা কি, ভবিষ্যতে কি এর দিনের পর দিনের চাহিদা বাড়বে কি কমবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু আলোচনা করব। দেখো, পশ্চিমবঙ্গে পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা মোটামুটিভাবে উজ্জ্বল। এর কারণগুলি কি সেগুলো দেখি আমরা, চলো। দেখো, পাটজাত দ্রব্য কিন্তু স্বাস্থ্যসম্মত, অর্থাৎ তেমন স্বাস্থ্যের পক্ষে তেমন ক্ষতিকারক নয়, ঠিক আছে, এবং পরিবেশ বান্ধব হওয়ায় কৃত্রিম তন্তুর তুলনায় এর বিশ্ববাজারে সমৃদ্ধ। দেখো, বিশ্ববাজারে কিন্তু এই পাটজাত দ্রব্যের কিন্তু বিপুল চাহিদা কিন্তু এখনো রয়েছে, কারণ দিনের পর দিন মানুষ কিন্তু পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে। তার ফলে এই যে প্লাস্টিক, পলিথিন, লাইলন এইগুলোর পরিবর্তে সেই আবার পাটজাত দ্রব্য কিন্তু ব্যবহারের দিকে মানুষ ঝুঁকছে। তার ফলে বিশ্ববাজারে সমৃদ্ধ হওয়ার কারণেই এই পাট শিল্প কিন্তু এখনো মরে যায়নি। অর্থাৎ যদি ঠিকমতো ভাবে এর পরিচর্যা করা হয়, তাহলে পশ্চিমবঙ্গ পাট শিল্পের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। এরপরে দেখো, আধুনিক রুচিসম্মত ব্যবহারযোগ্য দ্রব্য উৎপাদন করতে হবে। আধুনিক রুচিসম্মত অর্থাৎ সেই আগেকার দিনে যে পুরনো দ্রব্যগুলো উৎপন্ন করব তেমন নয়। এই পাটজাত বা কাঁচা পাটের সাথে কৃত্রিম তন্তু মিশিয়ে সূক্ষ্ম যে জিনিসপত্র, সূক্ষ্ম দড়ি, কাপড়, তারপরে বর্তমানে যে জিনিসগুলো প্রয়োজন, কার্পেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আহ, নতুন করে তৈরি করতে হবে, এবং নতুন নতুন ডিজাইনের মাধ্যমে কিন্তু পরিবেশন করতে হবে। তার ফলে এই যে শিল্প, এই শিল্পের বৈচিত্র্য আসা কিন্তু সম্ভব। ঠিক আছে? এরপরে দেখো, সর্বোপরি পাট শিল্প পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনকারী। হ্যাঁ, পাট শিল্প কিন্তু, পাটকে আমরা কি বলবো, অর্থকারী ফসলও বলি। এর কারণ কিন্তু পাটজাত দ্রব্য কিন্তু বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করা সম্ভব, এবং এই পাট শিল্পে কিন্তু প্রচুর মানুষ কাজ করে, অর্থাৎ মানুষের কর্মসংস্থানও একদিকে যেমন হবে, তেমনি
অর্থনৈতিক দিকটাও কিন্তু সমৃদ্ধ হবে। আর্থিক কর্মসংস্থান সৃষ্টিকারী সাংগঠিত বা সংগঠিত এটা একটা শিল্পক্ষেত্র, এই আমাদের পাট শিল্প। ঠিক আছে, এরপরে দেখো, পাটের সুফল সম্পর্কে মানুষকে সজাগ করতে হবে। এর ফলে আবার আমাদের রাজ্য কিন্তু পাট শিল্পে পুরনো দিনের মতো উৎপাদনমুখী হবে এবং ঘুরে দাঁড়াবে। দেখো, সর্বোপরি যদি আমরা মানুষকে বোঝাতে পারি যে পাটজাত দ্রব্যের স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব, পরিবেশ কোনো ক্ষতি করে না, বা এগুলো স্বাস্থ্যসম্মত, সেটা কিন্তু আমাকে মানুষকে বোঝাতে হবে। আর কি বোঝাতে হবে? যে পাটের বিকল্প দ্রব্যগুলো, সেইগুলো কিন্তু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতি করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এটা ক্ষতিকারক। তাই পাটজাত দ্রব্যের যে সুযোগ সুবিধা বা পাটজাত দ্রব্যের যে এ, অনেকটা ভালো, সেটা কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তার ফলে কিন্তু এই শিল্প আবার পুনরায় ঘুরে দাঁড়াবে। ঠিক আছে, এরপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখো, যেটা আমি তোমাদের জন্য বানিয়েছি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে দেখো, 1971 সালে কলকাতাতে ভারতীয় পাট নিগম স্থাপন করা হয়। মনে রাখবে কিন্তু এটা, 1971 সালে কলকাতাতে ভারতীয় পাট নিগম স্থাপন করা হয়। আচ্ছা, পাটজাত যে দ্রব্য, সেই পাটজাত দ্রব্য কিন্তু উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কিন্তু প্রথম। আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পাট উৎপন্ন হয় কোথায়? পশ্চিমবঙ্গে। ভেরি গুড। কিন্তু বিশ্বেও কিন্তু উৎপাদনে আমাদের ভারতবর্ষ প্রথম। তবে রপ্তানিতে কিন্তু আমাদের ভারতবর্ষ প্রথম নয়। অর্থাৎ রপ্তানি অর্থাৎ কি, মানে বিদেশের বাজারে যে পাঠাবে, সেই পাঠাতে কিন্তু আমাদের দেশ প্রথম নয়। উৎপাদন বেশি হলেও কিন্তু প্রথম নয়। রপ্তানিতে প্রথম কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, মনে রাখবে তাহলে, পাটজাত দ্রব্য উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত প্রথম এবং রপ্তানিতে কিন্তু বাংলাদেশ প্রথম। আচ্ছা, পাট শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। অর্থাৎ এই যে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য, দুটোরই ওজন একই থাকে। ঠিক আছে, তাই একে শিকড় আলগা শিল্প বলা হয়। আচ্ছা, পাট শিল্পে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম, এটা আগেই বললাম তোমাদের আমি। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের রিষড়াতে ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপন করা হয়। তোমরা বলো আমাকে যে কত সালে এটা? 1855 সালে, তাই তো? আচ্ছা, কোন ব্রিটিশ সাহেবের সহযোগিতায় বলতে পারবে? বলো। অকল্যান্ডের সহযোগিতায়, তাই তো? অকল্যান্ড, ব্রিটিশ একজন ছিলেন, তিনি ছিলেন অকল্যান্ড। তার সহযোগিতায় 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে রিষড়াতে কিন্তু প্রথম আধুনিক পাটকল স্থাপন হয়। আচ্ছা, এরপরে তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তৈরি করেছি, যেটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। তোমরা সেটা একটু লক্ষ্য করো। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর উত্তরগুলো তোমরা আমাকে বলার চেষ্টা করবে, না পারলে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এই সব প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই তোমরা পারলে এটাকে খাতায় নোট ডাউনও কিন্তু করতে পারো। ঠিক আছে, চলো তাহলে প্রশ্ন উত্তর পর্বগুলো শুরু করি। 1 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের প্রথম পাটকলটি কত সালে স্থাপিত হয়? বলো কেউ আমাকে। আধুনিক পাটকল এবং কার সহযোগিতায়? ভেরি গুড। 1855 সালে অকল্যান্ড সাহেবের সহযোগিতায় কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম পাটকলটি স্থাপিত হয়। 2, পাট শিল্পে পশ্চিমবঙ্গের স্থান কততম? বলো। ভেরি গুড। পাট শিল্পে কিন্তু পশ্চিমবঙ্গের স্থান প্রথম। দেশের 80% কলকারখানা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে, পাট শিল্পের যে কলকারখানা, সেগুলো কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, আর সমগ্র ভারতের মধ্যে প্রথম স্থান
কিন্তু অধিকার করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। তৃতীয় প্রশ্ন দেখো, ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপন করা হয় কোথায়? আচ্ছা, এটা কোথায়? আগে তোমরা কি বললে যে কবে? আচ্ছা, এটা দেখো কোথায় স্থাপন করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বলো। ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি, যে হুগলি নদীর উভয় তীরে গড়ে উঠেছিল, এবং প্রথম গড়ে উঠেছিল কিন্তু রিষড়াতে, তাই তো? হুগলি নদীর তীরে রিষড়াতে। এরপরে আরো অনেক পাটকল ধীরে ধীরে স্থাপন করা হয়, হাওড়া, শিবপুর, বোটানিক্যাল, তাই না? আচ্ছা, 4 নম্বর দেখো, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ উল্লেখ করো। এটা কিন্তু তোমাদের একটু বড় কোশ্চেন, অর্থাৎ নাম্বার বেশি, 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বরেও পরীক্ষায় আসতে পারে কিন্তু। ঠিক আছে, এই অর্থাৎ যে ঐতিহাসিক, তারপরে প্রাকৃতিক, আর যে আর্থসামাজিক কারণগুলো, সে কারণগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ। আচ্ছা, ভারতের পাট গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের পাট গবেষণাগার কোথায় অবস্থিত? কেউ বলতে পারবে? বলো আমাকে। ভেরি গুড, ব্যারাকপুর, তাই তো? হ্যাঁ, আমাদের রাজ্যের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে কিন্তু ভারতের পাট গবেষণাগার কেন্দ্র অবস্থিত। আচ্ছা স্টুডেন্ট, পাটকে কিন্তু সোনালী তন্তুও বলা হয়, তাই তো? কেন বলা হয়, কেউ আমাকে একটু বলতে পারবে? পাটকে সোনালী তন্তু কেন বলা হয়? ভেরি গুড। আচ্ছা, দেখো, এই যে পাটজাত দ্রব্য সেগুলো বিদেশে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন হয়, এবং বিদেশি যে মুদ্রা, সেই বিদেশি মুদ্রা কিন্তু আহরণ করা সম্ভব। সোনার মতো মূল্যবান হওয়ার জন্যে এই পাট শিল্পকে সোনালী তন্তুও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তো স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস এই অবধি। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। পাট শিল্প সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকা উচিত নয়। যদি থাকে আমাকে বলো, আমি অবশ্যই পরে আবার অন্য কোনো ক্লাসে তোমাদের বিষয় বা প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে স্টুডেন্ট, সবাইকে অসংখ্য ধন্যবাদ।